গল্পের শুরু হয় ভবিষ্যতের এক দূরবর্তী সময় থেকে। আমরা দেখি স্পেসের মধ্যে একটা নারী রিয়া আছে। রিয়া এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, আর সেই কারণে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে নিজেকে একটি স্পেস স্টেশনে আবিষ্কার করে। স্পেস স্টেশনের অবস্থা খুবই খারাপ ছিল, চারপাশে রক্তের দাগ ছড়িয়ে ছিটে ছিল। এটি দেখে রিয়া চমকে ওঠে। এ কি হলো? তার কিছুই মনে নেই, না নিজের নাম, না কিভাবে সে এখানে এলো, কিছুই না। কি ঘটছে কিছুই সে বুঝতে পারছে না। এই সময় ব্যাকগ্রাউন্ডে আমরা স্পেস স্টেশনের কিছু সিস্টেম রিসেট এবং ওয়ার্নিং মেসেজ শুনতে পাই। আরো অনেক শব্দ অ্যালার্ট শোনা যাচ্ছিল। তারপর রিয়া সামনে এগোতে থাকে। তখনই সে কিছু লাশ দেখতে পায়। কিভাবে এখানে এসব ঘটলো বা এই মৃতদেহ কার, সে কিছুই মনে করতে পারছিল না। তবে লাশগুলো অন্য কারো ছিল না, বরং রিয়া নিজের ক্রু মেম্বারদের ছিল। কিন্তু রিয়ার কিছুই মনে পড়ছিল না, ইভেন নিজের সম্পর্কেও না। এরপর রিয়া কিছু রক্তের দাগ দেখতে পায়, যেগুলো সে অনুসরণ করতে থাকে। রক্তের দাগ অনুসরণ করতে করতে সে একটি স্পেস স্টেশনের বাইরে চলে যায়। তখন দেখা যায় স্পেস স্টেশনটি একটি অজানা গ্রহের ওপর অবস্থান করেছে। রিয়া সেই গ্রহটি এক্সপ্লোর করতে শুরু করে। সেই গ্রহে বরফ পড়ছিল, আর সেখানে সে পায় তার নিজের দলের আরেকজন সদস্যের মৃতদেহ। এরপর সে আরো গভীরে এক্সপ্লোর করতে থাকে, যাতে জানতে পারে আসলে এখানে কি ঘটেছে। কিন্তু কিছু দূর যেতেই সে দেখতে পায় ছায়ামূর্তি। অদ্ভুত ভাবে সেটা হুবহু রিয়ার মতো দেখতে ছিল। রিয়া যা যা করছিল সেই ছায়ামূর্তি একইভাবে সেই আচরণ করছিল। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ সেই ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে যায়। রিয়া তখন তাকে খুঁজতে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু সেখানে ছিল একটা গভীর খাদ, যার মধ্যে সে পড়ে যাওয়ার থেকে বেঁচে যায়। এরপর সে আকাশে কিছু আলো দেখতে পায়, যেটা একটা ইলিউশন তৈরি করেছিল। তখন হঠাৎ করে রিয়ার শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে। সে কোনো রকমে আবারও স্পেস স্টেশনে ফিরে আসে এবং দরজাটা বন্ধ করে দেয়। এই সময় রিয়া কিছু ভিশন দেখতে শুরু করে, যেখানে তার ক্রু মেম্বারদের দেখে। তাদের মধ্যে ছিল কেভিন, কার্ক আর ডেভিস, যারা একসাথে বসে খাবার খাচ্ছিল। সেই সময় তারা গ্রহটাকে নিয়ে আলোচনা করছিল। এরপর জানা যায় যে যে গ্রহে তাদের স্পেস স্টেশনটি ল্যান্ড করেছিল সেই গ্রহটির নাম ছিল KOI-42। আমরা সুবিধার্থে এটাকে KOI-42 বলবো। তারা সেখানে একটি মিশনে গিয়েছিল এবং তারা সবাই একে অপরের সাথে খুব হাসি খুশি ছিল। কিন্তু এরপরে রিয়ার হুঁশ ফিরে আসে। সে একটি ফার্স্ট এড কিট খুঁজে পায়, যেখান থেকে সে একটি প্যাচ বের করে নিজের গলায় লাগায়। এতে তার কিছুটা শান্তি অনুভব হয়। এরপর রিয়া যখন গোসল করতে যায়, তখন সে এই সব কিছু নিয়ে ভাবতে থাকে, ঠিক কি ঘটেছিল তার সঙ্গে, তার মেমোরি কিভাবে লস হলো। কারণ এটা তার জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সে ছিল একটা অজানা গ্রহে এবং তার সাথীরা আর কেউই বেঁচে ছিল না। গোসল শেষে সে আবার স্পেস সেটটি পরীক্ষা করতে শুরু করে। ঠিক তখনই সে আবারও তার ক্রু মেম্বারদের ভিশন দেখতে পায়। এরপর সে তার সঙ্গী কেভিনের রুমে যায়, যেখানে সে একটা বই খুঁজে পায়। সে বইতে স্পেসশিটের সিস্টেম সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। এছাড়াও সেখানে সে নিজের একটি ভিডিও দেখতে পায়। এই সময় হঠাৎ করে স্পেস স্টেশনের বাইরে এয়ারলকের মাধ্যমে কিছু মুভমেন্ট ডিটেক্ট করা হয়, অর্থাৎ সেখানে আরো কেউ ছিল। রিয়া সাহস করে সামনে এগিয়ে যায় এবং এয়ারলকের কাছে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে একজন মানুষ ছিল, যিনি স্পেস স্যুট পরেছিলেন। রিয়া তাকে বিপজ্জনক মনে করে তার উপর আক্রমণ করে বসে, কিন্তু পরে বোঝা যায় সে আসলে রিয়ার নিজের এক ক্রু মেম্বার ছিল, যার নাম ছিল ব্রিউ, এবং ব্রিউ ছিল সে মিশনের ইনচার্জ। সে রিয়ার নাম ধরে তাকে থামানোর চেষ্টা করে। তখনই রিয়ার নিজের নাম মনে পড়ে যায়। এরপর ব্রিউ তাকে বলে যে রিয়াই তো তাকে একটি মেসেজ পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল যে কালকের কিছু একটা হয়ে গিয়েছে এবং সে যেন পাগলের মতো আচরণ করছে। ব্রিউ তখন রিয়াকে জিজ্ঞেস করে এসব কি ক্লাভি করছে, কিন্তু রিয়ার তো কিছুই মনে পড়ছিল না, এমনকি ব্রিউ সম্পর্কে অল্প স্বল্প মনে ছিল। এরপর রিয়া ব্রিউকে কেভিনের মৃতদেহ দেখাতে নিয়ে যায়, যেটা দেখে ব্রিউ চমকে যায় এবং তার কিছুই বোধগম্য হয় না যে কি এইসব কাজ করলো। এইদিকে দেখা যায় কার্কও নিখোঁজ, আর এখন ব্রিউর সন্দেহ আরো বেশি কার্কের ওপর পড়ে, কারণ মেসেজটা রিয়া পাঠিয়েছিল কার্কের কারণেই। তাই এখন এটা বোঝা যাচ্ছে যে সম্ভবত কার্কই সব ক্রু মেম্বারদেরকে মেরে ফেলেছে। কিন্তু রিয়া কিছুই বুঝতে পারছিল না। ব্রিউ তখন তাকে কিছু মনে করানোর চেষ্টা করতে বলে, কিন্তু রিয়ার তো কিছুই মনে পড়ছিল না। তখন ব্রিউ তাকে এখানেই অপেক্ষা করতে বলে এবং কিছু আনতে চলে যায়। এরপর সে ফিরে আসে একটি মেডবোর্ড নিয়ে। মেডবোর্ড মূলত একটি রোবোটিক মেডিকেল ডিভাইস, যেটা ফার্স্ট এইডের মতো কাজ করে। ব্রিউ রিয়াকে শুইয়ে দেয় এবং তার চিকিৎসা শুরু করে। এই সময় ব্রিউ রিয়াকে সব কথা খুলে বলে। সে জানায় তারা ছিল একটি মিশনে, যেখানে তাদের কাজ ছিল এমন একটি বাসযোগ্য গ্রহ বের করা, যেখানে মানুষজন সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আর এই মিশনের আগেও তারা আরো 6টি মিশনে গিয়েছিল, কিন্তু আগের সব মিশন ব্যর্থ হয়ে গিয়েছে এবং এটা তাদের সপ্তম মিশন, যেটা তাদের শেষ আশা। এই মিশনের নাম ছিল
ভ্যাসিলিভ। এরপর প্রিয় রিয়াকে জানায় তারা যে গ্রহে আছে তার নাম হচ্ছে Co-42। তারা এই ধরনের গ্রহ খুঁজছিল কারণ পৃথিবী এখন অতিরিক্ত জনসংখ্যায় ভরে গিয়েছে এবং রিসোর্সের অভাবে পৃথিবীতে জীবনযাপন করা কঠিন হয়ে পড়ে গিয়েছে। এইদিকে রিয়া যখন তার সম্পূর্ণ শরীরে চেক আপ করায় তখন সে প্রিয়কে জিজ্ঞেস করে, তুমি কে? আমি তোমার সম্পর্কে আরো জানতে চাই। কিন্তু প্রিয় তাকে কিছুই বলে না, কারণ সে চায় রিয়া নিজেই সবকিছু মনে করুক। এরপর প্রিয় ধীরে ধীরে তাকে সব বোঝানোর চেষ্টা করে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। রিয়া তখন বিশ্রাম নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে দরজার পাশে একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখতে পায়, যেটা একটি অর্ধমৃত মানুষের মতো দেখাচ্ছিল। কিন্তু সেই মূর্তিটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ রিয়া এখন হ্যালুসিনেট করছিল। এরপর দেখা যায় রিয়া তার মৃত ক্রু মেম্বারদের দেহ বাইরে বের করে দিচ্ছে। এই সময় তারা কার্ক নিয়ে সমালোচনা করতে থাকে। হয়তো কার্ক এখনো সেই গ্রহে কোথাও না কোথাও আছে, কিন্তু যখন তার অক্সিজেন শেষ হয়ে যাবে সে হয়তো নিচেই ফিরে আসবে। আরো খারাপ খবর হলো কিছুদিনের মধ্যেই তাদের সব অক্সিজেনও শেষ হয়ে যাবে। এর মধ্যে রিয়া একজন মৃত ক্রু মেম্বারের মুখ ভালোভাবে লক্ষ্য করে এবং তার আবারও সে একই ভৌতিক ছায়ামূর্তির ভেষণ আসতে শুরু করে। রিয়ার মনে হচ্ছিল সে ছায়ামূর্তি তারই কোনো সহকর্মীর মতো দেখতে। এরপর রিয়া আবার সেই স্পেস স্টেশনের ভেতরে যায় এবং যেখানে একটি কাঁচি খুঁজে পায়, আর কাঁচি দেখে তার আবারও কিছু ভয়ঙ্কর দৃশ্য মনে পড়ে যেতে শুরু করে, যেখানে কেউ একজন এই কাঁচি দিয়ে তার ক্রু মেম্বারদের হত্যা করছিল। এসব চিন্তা করে সে বিরক্ত হয়ে পড়েছিল। ঠিক সেই সময় গ্রহটিতে ঝড় শুরু হয়। রিয়া তখন ব্রিকে জানায় যে তার ধীরে ধীরে কিছু মনে পড়ছে। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ করে অক্সিজেন মাত্রা কমতে শুরু করে, যার মানে ছিল স্পেস স্টেশনের কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান দিয়ে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। তারা দুজন মিলে সেই ক্ষতিগ্রস্ত অংশটি খুঁজে বের করে এবং রিয়াই সেটা খুঁজে পায় এবং সেটা ঠিকও করে ফেলে। কিন্তু এরই মাঝে রিয়ার আবারও ভীষণ শুরু হয়ে যায়। এরপর ব্রিও রিয়াকে জানায় তারা রীতিমধ্যে প্রায় 30% অক্সিজেন হারিয়ে ফেলেছে, যা একেবারে ভালো লক্ষণ নয়। এই পরিমাণ অক্সিজেন সাধারণত কমপক্ষে 10 ঘন্টা চলতো। এখন রিয়ার সেসব জিনিস মনে পড়ে যায় যেগুলোর মধ্যে থেকে জানা যায় যে কার কোনো কিছু সংস্পর্শে সংক্রমিত হয়ে গিয়েছিল, আর সেই কারণে সে পাগলের মতো আচরণ করছিল। এখানে প্রিয় বলে তারা মিশন চালিয়ে যাবে এবং এখান থেকে চলে যাবে, কিন্তু রিয়া এতে একদমই রাজি হয় না, কারণ তার বিশ্বাস কার্ক এখনো জীবিত থাকতে পারে এবং সে ওকে ফেলে কোথাও যাবে না। তখন ব্রিউ বলে তাদের এই কাজ করতেই হবে, কিন্তু রিয়া তার জেদে অটল থাকে। ঠিক তখনই হঠাৎ ব্রিউ রিয়ার উপর চিৎকার করে বলে তাকে তার কথা মানতেই হবে। আর এখানে রিয়াকে তার কথা মানতেই হয়, কারণ সে ছিল এই মিশনের ক্যাপ্টেন, তাই ওর কথা শুনতেই হতো তার। এরপর ব্রিউ তাকে কিছু মেডিকেল প্যাচ দেয় যাতে করে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। এরপর দৃশ্য পরিবর্তিত হয়, যেখানে রিয়া ক্যাবিনের বই পড়ছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে রিয়া আর ক্যাবিনের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল, মানে ওই প্রেম টেম টাইপের সম্পর্ক। এরপর রিয়ার একটা ভিশন আছে যেখানে সে নিজেকে একটা সম্পূর্ণ ভিন্ন গ্রহে দেখতে পায়। সেখানে তার পোশাক পুরোপুরি বদলে গিয়েছিল, আর সে একটা ড্রোন ক্যামেরাও দেখতে পায়। ঠিক তখনই ক্যাবিন তার সামনে আসে এবং বলে এটা ব্যথা দেয়। এরপর রিয়া একটা গর্ত দেখতে পায় যার ভিতরে অদ্ভুত এক ধরনের শক্তি ছিল। এরপর হঠাৎ করে রিয়া জেগে ওঠে এবং বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছিল। রিয়া বুঝে উঠতে পারছিল না যে আসলে কি ঘটছে। তখন সে ড্রোনটিকে খেয়াল করে এবং এরপর সে ড্রোনটিকে মেডবোর্ডের সাথে যুক্ত করে দেয় এবং তার ভেতরে ফুটেজ চেক করে। তখনই সে দেখে তার ক্রু মেম্বাররা সেই গ্রহের রিসোর্স খুঁজছিল আর তাদের সেখানে পাঠিয়েছিল ব্রিউ। ব্রিউ একটি জায়গায় পিন পয়েন্ট করছিল যেখানে একটা বড় গর্ত ছিল, আর তারা সেই গর্তে পৌঁছে যায়, যা ছিল একটি বিশাল মেকানিক্যাল গর্ত, অর্থাৎ এখানে এক ধরনের তরল জাতীয় যন্ত্রাংশের মতো কিছু ছিল। এতে মনে হচ্ছিল কেউ না কেউ এটা তৈরি করেছে। এমনকি মনে হচ্ছিল এই পুরো গ্রহটাই যেন একটি যান্ত্রিক কাঠামো। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল এটি ছিল পুরোপুরি জীবন্ত। এরপর ডেভিস সেই গর্তে ঝুঁকে দেখে এবং তখন সেই গর্ত থেকে ভয়ঙ্কর শক্তি বেরিয়ে আসে, যার কারণে ডেভিসের মাথা ফেটে যায়। এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর তারা খোঁজ নিতে থাকে এবং যখন রিয়া এইসব কিছু দেখছিল তখনই সেখানে ব্রিউ আসে। রিয়া বুঝে গিয়েছিল যে ব্রিউ সবকিছু জানতো, কিন্তু সে রিয়ার থেকে সবকিছু লুকিয়ে রেখেছিল, আর সে এটা করছিল যাতে তারা মিশনের ওপর ফোকাস করতে পারে, এইসব ঝামেলার ওপর না। ব্রিউর জন্য মিশনটাই ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদের করার নির্দেশ ছিল যে যাই হোক না কেন মিশন শেষ করতেই হবে। এরপর রিয়া ব্রিউকে মুখোমুখি করে এবং সে প্রথমেই মিথ্যা বলে যে সে কিছুই জানতো না, কিন্তু রিয়া যখন তাকে চাপ দেয় সে স্বীকার করে হ্যাঁ সে সবকিছুই জানতো। কিন্তু সে রিয়াকে কিছুই বলেনি, কারণ সে চাইতো সবাই মিশনের ওপর মনোযোগ দিক। এছাড়া ব্রিউ যে প্যাচগুলো রিয়াকে দিয়েছিল সেগুলো আসলে রিয়ার অতীতের স্মৃতিগুলোকে বাধা দিচ্ছিল, কারণ ব্রিউ ইচ্ছা করে রিয়ার স্মৃতি ফেরানোর পথে বাধা দিচ্ছিল। আর সবচেয়ে বড় কথা হলো ব্রিউ চায়নি যে রিয়ার কিছু মনে পড়ুক, যাতে তারা তাদের কাজ শেষ করে এখান থেকে দ্রুত বেরিয়ে পড়তে পারে। এইসব কিছুর পর রিয়ার মনে হচ্ছিল
যে হয়তো সেই মানুষদের মেরে ফেলেছে, কিন্তু সে নিশ্চিত ছিল না, কারণ তার স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসছিল। তাই সে চায় যেন তার ক্রুদের ব্যাপারে সবকিছু জানতে পারে, আর তারপরে সে এখান থেকে চলে যাবে। আর কার্কও এখন হয়তো জীবিত থাকতে পারে, কারণ তারা কোথাও তার মৃতদেহ খুঁজে পায়নি। কিন্তু ব্রিও জোর দিয়ে বলে তারা শুধু মিশনের উপরে মনোযোগ দেবে, এর বাইরে কোথাও না। এখন রিয়া পুরোপুরি অসহায় ছিল, আর তার হাতে আর কোনো উপায় ছিল না। তার ব্রিওর কথা মানা ছাড়া আর কিছুই করার ছিল না। এরপর ব্রিও রিয়াকে তার রুমে পৌঁছিয়ে দেয়, যেখানে সে আবারও রিয়ার গায়ে প্যাচ লাগিয়ে দেয়। এরপর ব্রিও সেখান থেকে চলে যেতে থাকে। তার চলে যাওয়ার পর রিয়ার শরীরে কিছু একটা অদ্ভুত হতে শুরু করে এবং সে নিজের গা থেকে প্যাচগুলো খুলে ফেলে। ঠিক তখনই রিয়া তার অতীতের কিছু ফ্যাশন দেখতে শুরু করে। এখানে দেখা যায় যে আদি কাছে দিয়ে আঘাত করছে। আদিকে দেখে মনে হচ্ছিল যেন সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, একেবারে একটা জম্বির মতো। এটা নিশ্চয় সে গর্ত থেকে বের হওয়া কোনো শক্তি কারণে হয়েছে। মূলত কোনো একটা জিনিস ছিল যা এদের সবাইকে সংক্রমিত করা শুরু করেছিল। নিজেকে বাঁচানোর জন্য রিয়া আদিকে ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। এখান থেকে বোঝা যায় যে শুধু কার্কি নয়, আরো অনেকেই সংক্রমিত হয়েছিল। এই ভিশনের পর রিয়া সবকিছু বুঝে যায় এবং সে ব্রিওকে সবকিছু জানানোর জন্য যেতে থাকে। কিন্তু ব্রিওর পরিবর্তে সে কার্কে দেখতে পায় যে একটি স্পেস স্যুট পরেছিল। এর মানে এই গ্রহে মানুষ শুধুমাত্র কিছু সময়ের জন্য নিঃশ্বাস নিতে পারত, এরপর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, যেমনটা রিয়ার সাথে হয়েছিল। এই গ্রহে যাওয়ার জন্য তাদের স্পেস স্যুটের প্রয়োজন ছিল যেন তারা নিজেদের সাথে অক্সিজেন নিয়ে যেতে পারে। কিন্তু আমরা দেখতে পাই যে কার্ক এখনো সংক্রমিত ছিল। এই জন্য রিয়া কোনোভাবে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু দূরে গিয়ে সেখানে সে ব্রিওর মৃতদেহ পড়ে থাকতে দেখে, আর এটা দেখে রিয়া একেবারে ভয় পেয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না, যদি ব্রিওর লাশ এখানে পড়ে আছে তাহলে এতক্ষণ তার সঙ্গে কে ছিল। এরপর কার্ক রিয়ার পেছনে পড়ে যায় এবং তাকে শেষ করার জন্য দিকে চলে আসে। কিন্তু রিয়া কোনোভাবে কার্ক থেকে বাঁচতে সামনে এগোতে থাকে, তবুও কার্ক তাকে ধরে ফেলে। তখন রিয়া কার্কের স্পেস শুটে পানি ঢালতে শুরু করে, ফলে কার্ক সেখানে সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর রিয়া মিডবোটের মাধ্যমে কার্কে পরীক্ষা করতে থাকে, কিন্তু সে জানতে পারে কার্কের শরীরে কোনো ইনফেকশনই ছিল না, মানে তার মস্তিষ্ক একেবারে ঠিকঠাক কাজ করছিল। তাহলে কার্ক কেন তার উপর হামলা করলো, এই ব্যাপারটা নিয়ে রিয়া ভাবতে থাকে। এরপর রিয়া কার্কের দেহটা সেই গ্রহে রেখে দেয় এবং সে স্পেস স্টেশনে ফিরে আসে এবং সেটি চালু করার চেষ্টা করে, কিন্তু সেটি চালু হয় না। এখন রিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। নিজেকে ঠিক রাখতে ও সান্ত্বনা দিতে সে নিজের গলায় একসাথে দুটি প্যাচ লাগিয়ে নেয়। সে শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তখন সে ব্রিওর দেহ পরীক্ষা করার কথা ভাবে, জানতে চায় ঠিক কিভাবে আর কখন তার মৃত্যু হয়েছিল। সে মিডবোর্ড দিয়ে ব্রিওর শরীর স্ক্যান করতে শুরু করে এবং জানতে পারে যে তার মৃত্যু প্রচন্ড আঘাতের কারণে হয়েছিল এবং সেটা হয়েছিল 2 দিন আগে। এটা ছিল রিয়ার জন্য সবচেয়ে শকিং ব্যাপার, কারণ যদি 2 দিন আগে সে মারা গিয়ে থাকে তাহলে রিয়া জেগে ওঠার পর থেকে যে ব্রিও তার সাথে ছিল সে আসলে কে ছিল। এখন রিয়ার সামনে অসংখ্য প্রশ্ন উঠে আসে। ঠিক তখনই রিয়া কিছু শব্দ শুনতে পায়। স্পেসশিটের ভেতরে কোনো না কোনো একটি গতিবিদ ধরা পড়েছে। রিয়া সঙ্গে সঙ্গে ফায়ার গান নিয়ে যায় এবং সেখানে সে দেখতে পায় ব্রিওকে একেবারে সুস্থ অবস্থায়। রিয়া কিছুই বুঝতে পারছিল না, কারণ সে তো কিছুক্ষণ আগে ব্রিওর লাশ স্ক্যান করে এসেছে এবং সে নিশ্চিত যে সে মারা গিয়েছে। ঠিক তখনই ব্রিও একটি সত্য কথা বলে যে সে আসলে ব্রিও না, বরং তারই একটা অংশ, এবং এখান থেকে খুলে যেতে শুরু করে এই সিনেমার আসল রহস্য। আমরা জানতে পারি তাকে যে ব্রিওর মতো দেখাচ্ছিল সে আসলে একটি এলিয়ান প্যারাসাইট, আর সে এই গ্রহ থেকে এসেছে। আর এই এলিয়ানকে তাদের দল মজা করে নাম দিয়েছিল অ্যাস। এরপর সেই এলিয়ান রিয়ার মাথার আঘাতের জায়গায় নিচের আঙুল ঢুকিয়ে দেয়, আর এখান থেকে দৃশ্য সরাসরি ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই ফ্ল্যাশব্যাকে দেখানো যায় সবাই তাদের অরবিটাল স্পেস স্টেশনে থেকে কোয়া 40 গ্রহে এসে অবতরণ করেছে। সেখানে ডেভিড মারা যায় সেই শক্তির আঘাতে, যা আসলে একটি পাথরের আকারে লুকিয়ে থাকা কোনো শক্তি ছিল। এমন মনে হচ্ছিল যেন গ্রহটি আত্মরক্ষার জন্য সেই পাথরকে মিসাইলের মতো ব্যবহার করে তাদের ওপর ছুড়ে দিয়েছিল, আর এই কারণে ডেভিড সেই শক্তির আঘাতে মারা যায়। তবে এত বড় ঘটনার পরেও বাকি সবাই শান্ত ছিল, স্বাভাবিক ছিল, কারণ তাদের মিশনই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এটি সম্পূর্ণ করতে চেয়েছিল। ডেভিডের সঙ্গে যা কিছু ঘটেছিল তা ছিল খুবই বেদনাদায়ক। এরপর সেই টিমটি সেই গ্রহে একটি ধাতব ধরনের প্যারাসাইট খুঁজে পায়, যেটা মূলত সেই যন্ত্রের অংশ ছিল যা তারা স্পেস স্টেশনে নিয়ে আসে। এই মিশনের উদ্দেশ্য একেবারে স্পষ্ট ছিল, তারা এই গ্রহে জীবন খুঁজতে এসেছিল, আর তারা এই প্যারাসাইটের মাধ্যমে জানতে চাচ্ছিল সত্যি কি এখানে কোনো রকম জীবন সম্ভব কিনা। এরপর রিয়া সেই ধাতব প্যারাসাইটের একটি স্যাম্পল সংগ্রহ করে এবং সেটিকে একটি কাচের কন্টেনারে রাখে। সেই প্যারাসাইট ছিল একটি জীবন্ত প্রাণী, যেটি নিজের গঠন কোষীয় স্তরে পরিবর্তন করতে পারত এবং কোনো মানুষের দেহের সাথে সংযুক্ত হতে পারত। এই সময় আদি রিয়ার সঙ্গে কথা বলতে আসে, কিন্তু সে দেখে সেই প্যারাসাইট কাচের কন্টেনার ভেঙে বাইরে বেরিয়ে আসছে।
আসছে। সে সঙ্গে সঙ্গে রিয়াকে সতর্ক করে, কিন্তু এরই মধ্যে সেই প্যারাসাইট বেরিয়ে এসে আদির শরীরে প্রবেশ করে যায়। এই কারণে আদি প্যারাসাইটের নিয়ন্ত্রণে চলে যায় এবং যেমনটা আগেও বলা হয়েছে এই প্যারাসাইট তার গঠনকে কোষীয় স্তরে পরিবর্তন করতে পারে। ফলে প্যারাসাইট মানুষের সাথে যুক্ত হয়ে তাদের মস্তিষ্ককে আক্রমণ করে। এরপর আদি রিয়ার উপর হামলা করতে শুরু করে। রিয়া কোনো রকম নিজেকে বাঁচাতে থাকলেও ধীরে ধীরে আদি তার উপর ক্ষিপ্ত হয়ে পড়ে। ঠিক তখনই কেভিন সেখানে এসে রিয়াকে বাঁচানোর চেষ্টা করে এবং আদির সঙ্গে লড়াই করতে শুরু করে। শেষে কেভিন আদিকে ছুরিতে আঘাত করে, যার ফলে সেই প্যারাসাইট আদির শরীর থেকে বের হয়ে সোজা কেভিনের শরীরে ঢুকে পড়ে। এর ফলে সেও প্যারাসাইটের নিয়ন্ত্রণে চলে যায়। এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে এই গ্রহে যে ধাতব ধরনের প্যারাসাইট রয়েছে সেটা দেখতে ধাতুর মতো হলেও তার মধ্যে ধাতব যান্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে। সেই সঙ্গে সেটি নিজেকে যে কোনো জীবিত প্রাণীর সঙ্গে যুক্ত করতে পারত। এই প্যারাসাইট কেভিনের শরীরে প্রবেশ করার পর তাকে প্রভাবিত করে ফেলে এবং সেই প্রভাবে রিয়ার উপর আক্রমণ করে বসে। এই সময় ক্র্যাক এসে রিয়াকে বাঁচাতে চায়, কিন্তু কেভিন তাকে আক্রমণ করতে শুরু করে। ঠিক তখনই ব্রিউ সেখানে এসে উপস্থিত হয়। রিয়া ব্রিউকে অনুরোধ করে কার্ককে সাহায্য করার জন্য, কিন্তু ব্রিউ সেখান থেকে পালাতে শুরু করে। এরপর কেভিন তার পেছনে ধাওয়া করতে শুরু করে। সে তার উপর চড়ে বসে এবং একটি লাঠির সাহায্যে তাকে মেরে ফেলে। এখানেই বোঝা যায় যে ব্রিউর মৃত্যু কিভাবে হয়েছিল, অর্থাৎ রিয়ার জ্ঞান ফেরার আগে এই পুরো ঘটনা ঘটেছিল। এরপর রিয়া কার্ককে স্টেশনের বাইরে পাঠিয়ে দেয় যাতে সে অন্য একটি স্পেসশিপের কাছে পৌঁছাতে পারে। এখান থেকে আমরা বুঝতে পারি যে কার্ক বাইরে কিভাবে গিয়েছিল। আসলে রিয়াই তাকে পাঠিয়েছিল, কিন্তু এই সময় কেভিন সেখানে এসে পৌঁছায় এবং স্বাভাবিক কণ্ঠে রিয়াকে ডাকে। রিয়া তার কাছে যায় আর কেভিন তাকে চুমু খেতে শুরু করে, কিন্তু এটি ছিল সে প্যারাসাইটের একটি ফাঁদ। সে হঠাৎ করে রিয়ার উপর আক্রমণ করে বসে, তবে এবার রিয়া তাকে ছুরি মেরে শেষ করে দেয়। তাকে নিজের হাতেই তার ভালোবাসাকে শেষ করতে হয়, কিন্তু যেমনটা আমরা জানি এই প্যারাসাইট নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কাছাকাছি থাকা যে কোনো জীবিত হোস্টের দেহে প্রবেশ করে। সুতরাং এইবার সে রিয়ার ক্ষতর ভেতরে গিয়ে তার শরীরে প্রবেশ করে এবং তার মস্তিষ্কের কাছে নিজেকে সংযুক্ত করে। তবে এইবার সে রিয়ার উপর আধিপত্য বিস্তার করতে পারে না, বরং সে রিয়ার সঙ্গে ভেতরে ভেতরে কথা বলতে শুরু করে। সে জানায় তারা রিয়াকে বেছে নিয়েছে এবং সে আরো বলে তোমার প্রজাতি নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলেছে। এখন তোমরা অন্য গ্রহকে একই জিনিস করতে চাচ্ছ, কিন্তু আমরা তা করতে দেব না। আমরা তোমাদেরকে থামাবো। আর এখান থেকে আমরা বুঝতে পারি রিয়ার যে মেমোরি লস হয়েছিল সেটা এই প্যারাসাইটের কারণেই হয়েছিল। আর যেসব জিনিসে দেখছিল যেমন ব্রিউ তার সামনে উপস্থিত, এসব কিছু ছিল প্যারাসাইটের দ্বারা তৈরি এক ধরনের ভ্রম। রিয়ার চোখ খোলার পরেই সে ব্রিউকে দেখেছিল, যেটা আসলে প্যারাসাইটের তৈরি একটি মায়া ছিল যাতে রিয়াকে বিভ্রান্ত করা যায়। এখানে বোঝা যায় কার্ক আদৌ কখনোই ইনফেক্টেড ছিল না। কার্ক যখন স্পেস স্টেশনে ফিরেছিল তখন সে আসলে রিয়াকে বাঁচানোর জন্য এসেছিল, কিন্তু তখন রিয়া প্যারাসাইটের মায়ের মধ্যে ছিল, যার ফলে সে কার্কের উপর আক্রমণ করে ফেলেছিল। বাস্তবে কার্ক তার উপর আক্রমণ করেনি। রিয়ার মধ্যে থাকা প্যারাসাইট কার্ককেও মেরে ফেলতে বাধ্য করায় যেন রিয়াকে বাঁচানো না যায়। সিনেমার শুরুতে যখন রিয়ার জ্ঞান ফিরে তখন আসলে তার সব ক্রু মেম্বারই শেষ হয়ে গিয়েছিল, শুধু কার্কই বেঁচে ছিল। আর রিয়াই কার্ককে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। তবে কার্ক সম্ভবত রিয়াকে সাহায্য করতে আবারও ফিরে এসেছিল, অথবা তার অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। আর তখনই প্যারাসাইট কার্ককে শেষ করায়। এখানেই বোঝা যায় প্যারাসাইট রিয়াকে বেছে নিয়েছিল, কারণ সে একটি হোস্ট খুঁজছিল যার সাহায্যে সে স্পেস স্টেশনের মাধ্যমে পৃথিবীতে ফিরে যাবে এবং এরপর সেই প্যারাসাইট পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে, যেন মানুষ এই এলিয়ানদের গ্রহে এসে তা ধ্বংস করতে না পারে। এইসব জানার পর রিয়া মিডবোর্ডের সাহায্যে সে প্যারাসাইটকে নিজের মাথা থেকে সার্জারির মাধ্যমে বের করে ফেলে। এই প্রসেস চলাকালীন তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ যেসব তথ্য আসছিল অনেকটাই অদ্ভুত এবং শিশুদের ভাষায় ছিল, তাও আবার জাপানিজ ভাষায়। যাই হোক, প্যারাসাইটকে নিজের ভেতর থেকে সরানোর পর রিয়ার সমস্ত স্মৃতি ফিরে আসে, কিন্তু ঠিক তখনই সেই প্যারাসাইট আবার নিজেকে বাঁচানোর জন্য ব্রিউর মৃতদেহে প্রবেশ করে এবং তাকে এক প্যারাসাইট দানবে রূপান্তরিত করে। এরপর সেই দানব রিয়ার উপর আক্রমণ চালায়। এরপর রিয়া সেই দানবের সঙ্গে লড়াই শুরু করে। তবে সেই প্যারাসাইট মনস্টার ছিল ভয়ঙ্কর শক্তিশালী এবং সেই প্যারাসাইটের উপর কোনো ধরনের প্রভাবই পড়ছিল না। তখন রিয়া শেষ পর্যন্ত ফায়ার গান ব্যবহার করে সেই প্যারাসাইটকে পুড়িয়ে ফেলে। এখানে আমরা বুঝতে পারি আগুনই ছিল সেই প্যারাসাইটের জন্য সমস্যা, ফলে সেই প্যারাসাইট সেখানেই মারা যায়। এরপর এই স্পেসশিপটি অরবিটাল স্পেস স্টেশনের দিকে নিয়ে যেতে শুরু করে যাতে সে আবার পৃথিবীতে ফিরে যেতে পারে। এলিয়ান থাকে স্পেস স্টেশনটি সে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এইবার সে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে রিয়া তার ক্রু মেম্বারদেরকে খুব মনে করে। আর এইভাবে অ্যাস মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। আর এই মুভিটি সম্প্রতি মুক্তি পেয়েছে, তাই আপনাদের কাছে নিয়ে আসলাম। যদি এই কাহিনী এবং আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিবেন। তাহলে আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।